আমাদের দেশে দেখা যায় যে দুটি দলে বিভক্ত হয়ে যায় যখন ওয়ার্ল্ড কাপ আসে। 6টা ওয়ার্ল্ড কাপ খেলবেন, ইটস নট ম্যাটার অফ জোক। রোনালদোর লাইফে তার যে একটা অপূর্ণতা সেটা ওয়ার্ল্ড কাপ ম্যান। এই মুহূর্তে আপনি যার কাছে একটা নাম বলবেন যে সর্বকালের সেরা ফুটবলারকে ফর অল টাইম, আমার মনে হয় যে একটা নামে আসবে লিওনেল মেসি, বিকজ সে তার পারফরমেন্স দিয়ে ম্যারাডোনা প্লেকেও ছাড়িয়ে গিয়েছে। টু বি অনেস্ট, ক্যামেরুনের প্লেয়ার ছিলেন রজার মিলার, ওই 38 বয়সে ডেবু, মানে উনি খেলতো 20 মিনিট 25 মিনিট, ওটাতে মানুষ অবাক হতো। যে দলকে আমরা সাপোর্ট করি না কেন, মেসির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আমাদের। আমরা সবসময় জানি যে আর্জেন্টিনা জিতলে সবাই বলে যে ফিফার একটা ফেভার পায়। আমি দেখেছি গত কয়েকদিনে যারা ব্রাজিলের সাপোর্টার ছিল তারা অন্য অন্য দলের পক্ষ নেওয়া শুরু করেছে। ম্যাচ খেলার পর আপনি হেরে গেলেন, আপনি কিন্তু তখন কি করবেন জানেন? রেফারি, লাইসম্যান বা যারা খেলাটাকে পরিচালনা করছে তাদের উপর একটা বড় দোষ দিবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রেজেন্স ফিফা ফিভার 2026-এর বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমি নাজলা ফাতমি আছি আপনাদের সাথে। আজকের এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ক্রীড়া বিশেষজ্ঞ জাহিদ হাসান এমএলএ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্পোর্টস অ্যান্ড গেমসের ডিরেক্টর জাবেদ ওমর বেলিন। ধন্যবাদ। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। এবং আরও উপস্থিত আছেন আমাদের মাঝে তিনজন শিক্ষার্থী যারা এবার ফিফা ওয়ার্ল্ড কাপের ভীষণ ফ্যান এবং তারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দেশের জার্সি পরে আছে। আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে রাউন্ড অফ 16 এবং নকআউট পর্বের খেলাগুলো শেষ হয়ে গেল এবং চলছে কোয়ার্টার ফাইনালসের খেলাগুলো কেমন জমবে অবশ্যই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং প্রেডিকশনও থাকবে। কিন্তু খুবই দুঃখজনক যে এই কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে বা খেলার আগেই নকআউট পর্ব থেকে বিদায় নিল আমাদের দুটো প্রিয় দল, পর্তুগাল এবং ব্রাজিল। বাংলাদেশের মানুষ অনেক বড় একটি অংশ যাদের এই দুটো দলকে সাপোর্ট করে থাকেন এবং পর্তুগালের পরাজয়কেও আমরা মেনে নিতে পারছি না। যদিও এই পর্যন্ত পর্তুগাল তার কোনো বিশ্বকাপই জয় করার রেকর্ড করেনি, কিন্তু 2006-এ সেমিফাইনালে তারা ভালো খেলেছিল এবং গত বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলেও এবার নকআউট পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের মাঠ থেকে। সাথে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। এমনি ভাই, এটা মনে হয় রোনালদোর শেষ গেম ছিল ফিফার সাথে। অবশ্যই রোনালদো যেহেতু আমরা জানি যে 41 ইয়ার্স ওল্ড সে, আমার মনে হয় যে আরেকটা ওয়ার্ল্ড কাপ সে তার যে বয়স সেটাতে কমপ্লিট করতে পারবে না। যদিও নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা জানি পর্তুগালও হবে, 2030-এর যে ওয়ার্ল্ড কাপ সেটা পর্তুগাল অর্গানাইজ করতে যাচ্ছে। তো সেখানে রোনালদো খেলবে কিনা সেটা আমার মনে হয় না খেলবে, কারণ সে অলরেডি তার আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে সে বলে দিয়েছে যে এটাই তার ইন্টারন্যাশনালি লাস্ট ম্যাচ। সো প্রবাবলি হয়তো সে তাকে আর জাতীয় দলে দেখা যাবে না। সো এটা তো আসলে আমরা যারা ফুটবল ফ্যান বা যারা ফুটবলার রয়েছে তাদের জন্য একটা বড় ব্যাড সেটব্যাক যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে তার যে শেষটা, পর্তুগাল এবার আসলে যে দল নিয়ে আসছিল এবার ওয়ার্ল্ড কাপে, আমরা ধরে নিয়েছিলাম যে এত তাড়াতাড়ি তারা বাদ হবে এটা আসলে প্রেডিকশনের বাইরে ছিল, বিকজ তাদের স্ট্রং এর ডেপথ এত স্ট্রং ছিল। আমরা ধরে নিয়েছিলাম যে এবার হয়তো অ্যাটলিস্ট তারা সেমিফাইনাল বা ফাইনালের দিকে যাবে। যদিও তাদের অপোনেন্ট খুব স্ট্রং ছিল, স্পেনের সাথে তারা 1 গোলে হেরে বিদায় নিয়েছে। এবং যেটা বলছেন যে রোনালদোর আসলে বিদায়টা বেশি একটা ভালো হয়নি, কারণ রোনালদো কিন্তু অল টাইম টপ স্কোরার ইন্টারন্যাশনাল এরিনাতে, 145 গোল তার নামের সাথে রয়েছে, যেটা আমি বলবো যে আনবিলিভেবল, অবিশ্বাস্য একটা ব্যাপার। রোনালদো তো আসলে 1000 গোলের একদম কাছাকাছি সে রয়েছে তার ক্লাব কেরিয়ার এবং ইন্টারন্যাশনাল কেরিয়ারে। তো সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল কেরিয়ারটা আমার কাছে মনে হয় যে আরেকটু যদি ব্রাইট হতো, সেটা তার আমার মনে হয় যে এন্ড অফ দ্য কেরিয়ার সে তার সাকসেসের জায়গাটা আমার মনে হয় যে পরিপূর্ণ হতো। এখানে রোনালদোর ফ্যান কে আছো? সবাই তো পছন্দ করে। পার্সোনালি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, মেসির ফ্যান প্লাস নেইমারের, রোনালদো ফ্যান, নেইমার ফ্যান। রোনালদোর খেলাগুলো ভালো লাগে কারণ রোনালদোকে অলওয়েজ তার খেলাগুলো খুবই সুন্দর লাগে। যে রোনালদোর লাইফে তার যে একটা অপূর্ণতা সেটা ওয়ার্ল্ড কাপ ম্যান। ওকে, আর কেউ রোনালদোকে নিয়ে কিছু বলতে চাও বা যাবে তোমার? ও ইয়েস, অফকোর্স। আপনি টপ লেভেলে আপনি এরকম কনসিস্টেন্ট 6টা ওয়ার্ল্ড কাপ খেলবেন, ইটস নট ম্যাটার অফ জোক। যে কোনো, স্পেশালি ফুটবল, ক্রিকেট যেমন ব্যাটসম্যান খেলতে পারে 40+এও খেলে, বাট ফুটবল তো আপনি যদি খেয়াল করে দেখবেন, আমরা যদি আরও 20 বছর পিছনে যে ক্যামেরুনের প্লেয়ার ছিলেন রজার মিলার, ওই 38 বয়সে ডেবু, উনি খেলতো 20 মিনিট 25 মিনিট, ওটাতে মানুষ অবাক হতো। বাট রোনালদো তার ফিটনেসকে প্রুভ করে এত উচ্চ জায়গায় নিয়ে গিয়েছেন, এক্সাম্পল সেট করেছেন। যেমন আমার মনে হয়
আমার সাথে একমত হবেন এমিলি, কেন এমিলি জানে উনি টপ লেভেলে ফুটবল খেলেছেন। কে মালদিনির পরে মনে হয়, মালদিনি যেমন কিন্তু ইন্টারন্যাশনাল খেলেনি, উনি 42 তারিখ পর্যন্ত তাদের ক্লাব ক্রিকেট খেলেছেন, ফুটবল খেলেছেন। তো এই ইটালির যে ছিলেন উনি প্লেয়ার লিগে, তো ওই একটা জায়গার পরে রোনাল্ডো এই টপ লেভেলে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, ক্লাব লেভেলে আর কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু প্রুফ করা ভেরি টাফ। তো ওই জায়গায় 6টা ওয়ার্ল্ড কাপ খেলা একমাত্র একটা জায়গায় কনসিডার ছিল না, সেটা হচ্ছে ফিটনেস। কেন নাইলে সম্ভব না এখন, স্পেশালি গত 10 বছর 2টা ওয়ার্ল্ড কাপ যে ফুটবল ম্যান টু ম্যান, ওটা একদমই সম্ভব না। তো রোনাল্ডোটা প্রুফ করেছে এটা সম্ভব, বাট আমার মনে হয় এটা এক্সেপশন, একটা এক্সাম্পল। এটা অন্য কেউ পারবে কিনা আমার সন্দেহ আছে। যেহেতু পরবর্তী বিশ্বকাপটি হতে যাচ্ছে পর্তুগালে এবং সেখানে রোনালদো না খেললেও তার যে দলের অন্য খেলোয়াড়রা আছে তারা নিশ্চয়ই খুবই ভালো পারফর্ম করবে এবং আমাদের ফ্যান ফলোয়ার্সরা সেই প্রত্যাশা নিয়ে আছে। দর্শক, আমরা আর একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের অনেক বড় একটি সাপোর্টের জায়গা ছিল ব্রাজিল। আমাদের দেশে দেখা যায় যে দুটি দলে বিভক্ত হয়ে যায় যখন ওয়ার্ল্ড কাপ আসে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। এর মাঝেও ছোট ছোট অনেক দল আছে যাদেরকে আমরা সাপোর্ট করি, কিন্তু দেখা যায় সব বাড়িতে বড় বড় ফ্ল্যাগ আর্জেন্টিনা এবং ব্রাজিলের। এই সাদা নীল এবং সবুজ হলুদের একটা মিলন মেলা চলে এই 1 মাসের বা তার অধিক সময় ধরে যে ওয়ার্ল্ড কাপ খেলা চলে। তো সেখানেও আমরা দেখতে পেলাম যে ব্রাজিলের একটা বিদায়, এই বিদায়টাও কিন্তু আমরা এভাবে মেনে নিতে পারছি না। যেখানে ব্রাজিল 1958 সাল থেকে 2002 পর্যন্ত 5টি ওয়ার্ল্ড কাপে জিতেছিল, তার পরবর্তী সময় থেকে তারা কিন্তু হেক্সা মিশন নিয়ে বারবার খেলেছে, কিন্তু এইবারও তাদের হেক্সা মিশন ছিল, কিন্তু সেই হেক্সা মিশনটি ছিল কি জয় না পরাজয়ের? অবশ্যই সেটা জয়ের। তারা এবারও 6ঠবারের মতো কাপ জিততে এসেছিল, কিন্তু তারা পরাজয়ের হেক্সা মিশন করলো। 2006 থেকে 2026 পরপর এই বিশ্বকাপগুলোতে 6 বার পরাজিত হয়ে এবং তারা সেমিফাইনালেও খেলতে পারেনি, তারা এবার বিদায় নিল এবং কোয়ার্টার ফাইনালেও তারা আসতে পারেনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমি দেখেছি গত কয়েকদিনে যারা ব্রাজিলের সাপোর্টার ছিল তারা অন্য অন্য দলের পক্ষ নেওয়া শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছি ব্রাজিলের জার্সি পরা অর্জিতা। সো তুমি কি ব্রাজিলের সাপোর্টার ছিলে? হ্যাঁ, আমি এখন ব্রাজিলের সাপোর্টার, কিন্তু এখন হচ্ছে আমি সুইজারল্যান্ডের সাপোর্ট করছি। কেন সুইজারল্যান্ডকে সাপোর্ট করছো? আর্জেন্টিনার বিপরীতে যে খেলবে তাকেই তো সাপোর্ট। এটা খুবই মজার একটা অ্যান্সার ছিল। তার মানে তোমার পাশে কিন্তু আর্জেন্টিনা বসে আছে, সো খুবই ভয়ঙ্কর। দুইজন অপোনেন্টকে আমরা কিন্তু পাশাপাশি বসিয়ে রেখেছি, তোমরা কিন্তু আবার দ্বন্দ্বে চলে যেও না। তো আর্জেন্টিনার বিপক্ষে খেলছে সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডের যেটা আমরা দেখতে পাই যে তারা 12টি বিশ্বকাপ খেলেছে, 4 বার কোয়ার্টার ফাইনালে গেছে, এবারও তারা কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হতে যাচ্ছে। খুবই শক্তিশালী একটি দল আর্জেন্টিনা, যারা গতবারের বিশ্বকাপ জয়ী ছিল। এটা নিয়ে বেলিন ভাই কি বলতেন? দেখেন, টপ লেভেলে কিন্তু আপনার পার্থক্য বেশি থাকে না, 2টা জায়গায় পার্থক্য হয়ে যায়। এমিলি আরো সুন্দর করে বলবে আমার বিশ্বাস। 2টা হচ্ছে, একটা হচ্ছে ম্যাচুরিটি আর একটা হচ্ছে প্রেশারকে অ্যাবজর্ব করা। তো ওই একটা জায়গায় আর্জেন্টিনা এগিয়ে আছে, কিন্তু আপনি বলবেন না যে সুইজারল্যান্ড অনেক এগিয়ে আছে আর্জেন্টিনা। কারণ আপনি যদি বিশ্বকাপের গত সবগুলোই খেলা দেখেন, সবগুলো টাচ অ্যান্ড গো খেলা ছিল, কিন্তু 1 গোল এমন না, শুধু এক্সেপ্ট জার্মান ছাড়া 1-2, 2-1, 1-0, ট্রাইবেকার এরকম হয়েছে। তো ওই একটা জায়গায় আর্জেন্টিনা মেন্টালি ভাবে এগিয়ে আছে আমার কাছে মনে হয়। আর স্পেশালি তারা যে লাস্ট 2 ম্যাচ যেভাবে হার্ডওয়ার্ক করে জয়লাভ করেছে, এটা তাদেরকে অনেক বড় বিশ্বাস যোগাবে। কেন তারা যেহেতু অনেক স্ট্রাগলিং করে জয়লাভ করেছে, অনেক পিছনে এগিয়ে গিয়েছে। তো ওই একটা সবসময় এন্ড অফ দ্য ডে কিন্তু স্পোর্টসটা হচ্ছে কনফিডেন্সের ব্যাপার, যে কোনো জায়গায় কনফিডেন্স স্পোর্টসটা বেশি। তো ওই একটা জায়গায় আমি আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখছি, যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্ট, মেসির সাপোর্ট সবার। তারপরে আমার কাছে মনে হয় যে ওই একটা জায়গায় এগিয়ে যাবে ম্যাচুরিটির জায়গার দিক দিয়ে, আর স্ট্রেংথের দিক দিয়ে একদম টাই হবে 19-20 হবে। আপনি তো মেসির অনেক বড় একজন সাপোর্টার, আপনি আমাকে আগেও বলেছেন। এখানে সবাই মোটামুটি মেসিকে সাপোর্ট করি, যে দলকে আমরা সাপোর্ট করি না কেন, মেসির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আমাদের সবার। তো মেসির কি এবার শেষ খেলা এমিলি ভাই? এটা কি শেষ ওয়ার্ল্ড কাপ হবে নাকি এর পরেরটাও উনি খেলবেন? না, ইটস ডিপেন্ড অন মেসির আসলে ফিটনেস লেভেল কোন পর্যায়ে থাকে, সে আসলে খেলাটাকে এনজয় করছে কিনা। মেইন ফ্যাক্ট হলো একটা প্লেয়ার যখন আসলে মাঠের ফুটবলটাকে এনজয় করবে, সে অনেকদিন ধরে খেলতে পারবে। জাভেদ ভাই একটু আগে রোনালদোর কথা বলছিল, 41 ইয়ার্স ওল্ড, ফিটনেস লেভেলটা আসলে যেভাবে ক্যারি করে আসছে হোল অফ দ্য তার আর কেরিয়ারে,
সো সে চিন্তা করেছে যে এই সময় আমি খেলতে পারবো। এবং আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল এরিনাতে হয়তো সে একটু পিছিয়ে পড়েছে তার পারফরমেন্সে, বাট ক্লাব ক্যারিয়ারে যদি দেখেন এবারও সে আল নাসের 29 ম্যাচে 26 গোল করেছে, আনবিলিভেবল পারফরমেন্স। সো মেসির ব্যাপারটা হলো মেসি কিন্তু আসলে এখন মাঠের ফুটবলটাকে এনজয় করছে। তারপরেও সব থেকে বড় ব্যাপার হলো মেসি মাঠের ফুটবল এনজয় করার বাইরেও কিন্তু আপনি দেখবেন যে তার অ্যাচিভ করার যে জায়গাটা সেটা কিন্তু কোনো কমতি নেই। বিকজ লাস্ট ম্যাচ যখন সে ম্যাচটা জিতলো, হ্যাঁ, এগেনস্ট ইজিপ্ট, আপনি দেখবেন যে সে কিন্তু কান্না করছিল, ইমোশন হয়ে গিয়েছিল। সো একটা প্লেয়ার তো তার ফুটবল হিস্ট্রিতে কিন্তু সবকিছু পেয়ে গেছে, তার অ্যাচিভ করার মতো কিন্তু আর কিছুই নেই। সে ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে, সব থেকে বেশি ব্যালন ডি অর জয়ী প্লেয়ার। আর আপনি যদি দেখেন এই মুহূর্তে আপনি যার কাছে একটা নাম বলবেন যে সর্বকালের সেরা ফুটবলারকে ফর অল টাইম, আমার মনে হয় যে একটা নামে আসবে লিওনেল মেসি। বিকজ সে তার পারফরমেন্স দিয়ে ম্যারাডোনা প্লেকেও ছাড়িয়ে গিয়েছে, টু বি অনেস্ট। তো সেই জায়গা থেকে একটা প্লেয়ার যখন এখনো একটা ম্যাচ শেষে কান্না করে বা ইমোশন হয়ে যায়, দ্যাটস মিনস মানে তার আরো অনেক কিছু অ্যাচিভ করার রয়েছে, সে ওটা করতে চায় ফর তার নেশন, তার জাতীয় দলের জন্য। সো এটা হতে পারে সে এই ওয়ার্ল্ড কাপে যদি আর একটা চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনার জন্য নিতে পারে, 2030 সালে সে খেলতে পারে। বিকজ মেসি কিন্তু এখন তার প্লেইং স্টাইলে অনেক চেঞ্জ আনছে। আপনি যদি 2022 ওয়ার্ল্ড কাপও দেখেন, সেখানে কিন্তু সে একটা প্লে মেকারের রোল পালন করছে এবং পিছন থেকে লিঙ্ক আপ স্ট্রাইকারদের সাথে তার একটা বড় কমিউনিকেশন ছিল। বাট এই ওয়ার্ল্ড কাপটা যদি দেখেন, সে কিন্তু তার প্লেইং স্টাইলে বড় চেঞ্জ আনছে। লাইক সে কিন্তু 10 কিলোমিটার রান করে না বা 8 কিলোমিটার রান করে না, 5 থেকে 6 কিলোমিটার রান করে, যেটা খুব এফেক্টিভ। হ্যাঁ, ইভেনচুয়ালি তার প্লেয়াররা কিন্তু তাকে ওই সাপোর্টটা দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে লিওনেল মেসির অভাব তো আসলে আর্জেন্টিনা কোনোদিন ফিল আপ করতে পারবে না। সেই জায়গা থেকে যদি নেক্সট কোপা আমেরিকা আছে সেখানে খেলবে কিনা, বাট ওয়ার্ল্ড কাপ তো আরো 4 বছর পরে। সো প্রবাবলি হতে পারে সে খেলতে পারে, বাট ডিপেন্ডস অন আসলে সবকিছু তার উপরে নির্ভর করছে। এক্স্যাক্টলি। সো আমার এখানে যে শিক্ষার্থীরা আছে, তোমরা তো অন্য দলকে হয়তো সাপোর্ট করলেও, ফ্রান্স আছে, ব্রাজিল আছে, মেসির প্রতি একটা আলাদা ভালোবাসা আমাদের সবার জন্য আছে। তো অর্জিতা, তুমি বারবার বলছো আর্জেন্টিনার বিপক্ষে যে খেলবে তাকেই তুমি সাপোর্ট করবে, বা তুমি কি মেসিকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করো বা ভালোবাসো? মেসিকে ব্যক্তিগতভাবে অবশ্যই পছন্দ করি, কারণ এটা বলার কিছু নেই। মেসির মতো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ইভেন বেস্ট প্লেয়ার। তো এরকম হয় না এটা সাপোর্ট করার মতোই, কিন্তু আর্জেন্টিনা দলটাকে সাপোর্ট করি না। আচ্ছা, বোঝা যাচ্ছে তোমার ব্রাজিলের প্রতি অনেক অগাধ ভালোবাসা এবং পছন্দ। আমি মারুফের কথা শুনবো মেসিকে নিয়ে, বাট প্রিয় দর্শক, আমরা এখন একটি ছোট বিরতিতে চলে যাচ্ছি। আমাদের সাথে থাকুন। বিরতির পরে আমরা অনেক খুব ইম্পর্টেন্ট কিছু ইস্যুস নিয়ে কথা বলবো। আমাদের সেমিফাইনাল এবং ফাইনালের প্রেডিকশন নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে থাকবেন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আপনাদের সবাইকে ধন্যবাদ ফিফা ফিভারের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে আরেকজন বিশেষ অতিথির সাথে। তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্পোর্টস অ্যান্ড গেমস ক্লাবের মডারেটর এবং ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিসের হেড দিদারুল ইসলাম ভুইয়া স্যার। স্যার কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, কেমন এনজয় করছেন এই? অনেক ভালো FIFA লাগছে, World Cup? বিশেষ করে আসলে ফুটবল ধরনটা কেমন চেঞ্জ হয়ে গেছে এখন, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে, হ্যাঁ, আপনার বিশেষ করে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, তাদের খেলা আমি খুব এনজয় করছি। তো অ্যাকচুয়ালি আমি স্পেনের সাপোর্টার বলতে পারেন আর কি, বাট মেসির খেলা ভালো লাগে। আর্জেন্টিনাকেও আমি ফাইনালে দেখতে খুব পছন্দ করবো যদি তারা কোয়ালিফাই করে আর কি। বাট স্পেন দলটা খুব শক্তিশালী মনে হচ্ছে। আমরা কথা বলছিলাম পর্তুগাল এবং স্পেনের খেলা নিয়ে, যেখান থেকে পর্তুগাল বিদায় নিয়েছে এবং স্পেন কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে। তারা খেলছে বেলজিয়ামের সাথে। তো স্পেনকে নিয়ে আমরা আলোচনা করব। মারুফ, তুমি মনে কিছু বলতে যাচ্ছ? স্যার একটা কথা বলছেন, স্যার হচ্ছে আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়। তাহলে কি স্যারের সাপোর্ট করা স্পেনকে ফাইনালে দেখতে চায় না? স্যার, আপনার প্রশ্নটা উত্তর না, দিতে হবে। অ্যাকচুয়ালি আর্জেন্টিনা তো তাদের ঐতিহাসিক এবং পরিসংখ্যান এবং বিশেষ করে ম্যারাডোনা থেকে মেসি পর্যন্ত যে ধরনের তারা যে প্লে মেকার, ওদিক থেকে তো এটা আনডিসপিউটেড জায়গায় আছে। এটা সার্বজনীন একটা দৃষ্টিভঙ্গিতে কথা বলেছি আর কি। বাট দল হিসেবে আমি স্পেনকে পছন্দ করি, সেটা বলছি। স্পেনকে পছন্দ করার বিশেষ কি কারণ আছে? তাদের খুবই রক্ষণটা খুবই স্থিতিশীল, স্টেবল এবং খুবই স্ট্রং, এবং মিডফিল্ডও এবং খুব ছোট ছোট পাস নিয়ে তারা খেলে এবং খুব দ্রুত এবং প্রেসও করতে পারে। এবং তারা
যখন কোন জায়গায় থামতে হবে সেটা বোঝে, কোন জায়গায় গতি দিতে হবে, স্প্রেস করতে হবে, এইটাও তারা বোঝে। মানে খুব সমন্বয়টা খুব সুন্দর মনে হয়। যে কতগুলো টিম আছে সবগুলো টিমের মধ্যে খুব সুশৃঙ্খল দল হলো স্পেন। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে Right. আমরা ইজিপ্টের এগেনস্টে যে খেলাটা হলো আর্জেন্টিনার, ওখানে দেখলাম তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে ছিল এবং ইজিপ্টে গিয়েছিল। শেষ খেলার 14 মিনিটের মধ্যে তারা খেলার মোড় ঘুরিয়ে নিল, 3টা গোল হলো, মেসির একটা গোল ছিল। তাহলে মেসির কি সবসময় এরকম একটা টেকনিক থাকে, সে প্রথমে খেলা বোঝে, অপোনেন্টকে রিড করে, তারপর গিয়ে সে একটা ক্যালকুলেশনে আসে মাঠে? না, এটা তো আপনি একটা গুড পয়েন্ট বলছেন যে মেসি আসলে অপোনেন্টকে তো ডেফিনেটলি শুরুতে রিড করে যে আসলে অপোনেন্ট পুরো দলটাকে নিয়ে আসলে কোন প্ল্যানে নেমেছে। Right. তারপরে মেসির আসলে আলাদা অপোনেন্টের স্পেসিফিক ভাবে তার নিয়ে কোনো প্ল্যান আছে কিনা। যদি মেসিকে কেউ ম্যান টু ম্যান মার্ক করে, সে যেটা করে সে আসলে ওই স্পেস থেকে সে আর একটা স্পেসে চলে যায় বা তার খেলার স্টাইলটা চেঞ্জ করে ফেলে। আপনি যদি দেখেন যে ম্যাচটা মেসিরা 2-2 গোলে ড্র করেছিল আপনার কেপ ভার্দের সাথে, প্রথম দিকে কিন্তু কোনো রকমের আপনার গোলের চ্যানেল বের করতে পারেনি। তখন মেসি যেটা করে সে প্ল্যান বিতে গিয়েছে, সে কখনো থার্ড ম্যান রান করে না। সে যেটা দেখবেন যে প্রথম গোল যেটা করেছিল অ্যাগেনস্ট কেপ ভার্দে, সে থার্ড ম্যান রান করেছে, লিয়াসান্দ্রো মার্টিনেজ তাকে বল দিয়েছে এবং পকেট থেকে সে একটা গোল করেছে। লাস্ট ম্যাচও যদি ইজিপ্টের সাথে দেখেন যে ইজিপ্ট যেভাবে আসলে লো ব্লক করছিল, মানে লো ব্লক ডিফেন্ডিংটা এত অর্গানাইজ ভাবে করছিল, মেসিরা কিন্তু আসলে কোনোভাবে সুযোগ পাচ্ছিল না গোল করার জন্য। ইভেনচুয়ালি আপনি দেখবেন যে কাউন্টার অ্যাটাকে তারা গোল কনসিড করে ফেলছে। সো যেটা মেসি আসলে সব থেকে বেশি করে এবং সব থেকে মেসি আনপ্রেডিক্টেবল থাকে, মেসি আসলে যে চিন্তাগুলি করে, হ্যাঁ, সেইটা অপোনেন্ট কখনো রিড করতে পারে না। এই এই একই কোয়ালিটিটা বা ক্যালকুলেশন কিন্তু আমরা গত বিশ্বকাপে দেখেছি। এক্স্যাক্টলি। মেসি শুধু নিজে গোল দাতা নয়, সে তার খেলোয়াড়দেরকেও সাহায্য করে গোল পোস্টে পৌঁছে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। আপনাদের কি মনে হয়? অফকোর্স এই জন্য তো ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার, হয়তো অনেকে স্ট্রাইকারের কাজই হচ্ছে গোল করা। মেসি যেগুলা বল দেয়, আমি বলি মানে ব্রেক একদম। আপনি যদি দেখেন যে লাস্ট খেলায় দেখেন, আপনি দেখেন কর্নার কিন্তু মেসি মারে, আপনি দেখবেন ইজ নট এ গুড হেডার এই জন্য না, কিন্তু ও এমন জায়গায় বল দেবে। ফ্রি কিক যদি দেখেন আরো ভয়ানক হয় মেসির, কেন এত অ্যাকুরেট থাকে ফ্রি কিক, পেনাল্টি চেয়েও ডেঞ্জারাস মেসি ফ্রি কিক মারে। তো ওই একটা জায়গায় এই জন্য ও ওয়ার্ল্ডের এক্সেপশনাল প্লেয়ার, বিকজ স্ট্রাইকার সাধারণত গোলই করে। যেমন ক্রিস্টিয়ানো নো ডাউট গ্রেট প্লেয়ার, এতগুলা গোল 1000-এর কাছাকাছি। তো ওই জায়গায় মেসি যখন বল দেয়, ওটা জাস্ট একটু আমি একটা প্লেয়ার মিশাই, যেহেতু আমি আগে ফুটবল দেখেছি, ম্যারাডোনা এই টাইপের পাস দিত, আর কলম্বিয়ার ছিল ভালদেরামা। হ্যাঁ, ভালদেরামা ছিল। ওই একটা জায়গায় আমার মনে হয় মেসি আরো বেশি এগিয়ে গেছে ওদের চেয়ে, কারণ মেসি এত নিখুঁত পাস দেয় বা এত নিখুঁত চিপ করে, একদম মাথায় পড়ে বলটা। তো ওই জায়গাটায় অন্য দলগুলা পিছিয়ে যায়। স্ট্রাইকার শুধু কাজই হয় যে সুযোগ সন্ধানী, গোল করবে। কিন্তু মেসি কিন্তু এক্সেপশনাল হয়েছে এই জন্য ও গোল করায়, এমনভাবে অ্যাসিস্ট করায় যে ওই দলের কিছু করাই থাকে না। এমন জায়গায় সে করে, যেটা বললো ক্যাপ ভার্দের সাথে গোলটা করলো, ওটা কিন্তু উনি অফসাইডে ছিলেন। তো ওই জায়গাটা এত সেন্স কাজ করে, কিন্তু অফসাইড থেকে উনি জগ করে কিন্তু বাইরে আসলেন, তখনই চিপ করলেন বা পায়ে নিয়ে একদম প্রথম ফার্স্ট বারে পকেট গোল যেটা বলে ওখানে করেছে। ওই জন্য সে আজকে ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার। বা আরেকটা কথা বলতে মেসি সম্বন্ধে, বাইরে মেসির মাঠের বাইরে প্লেয়ার কিন্তু মাঠে তো ইম্পর্টেন্ট, কিন্তু এত বছর কনসিস্টেন্ট উইদাউট ইনজুরি, উইদাউট কোনো মানে সাংবাদিক হোক বা যে কোনো ব্যাপারে হোক গঠিত বা মেজাজ হারানো হোক, এখন পর্যন্ত হয় নাই। টেন্ডুলকার ক্রিকেটে ছিলেন একদম, আমরা এখনো মনে করি কেন, বিকজ মাঠের বাইরেও সে অমায়িক একটা প্লে, এত মিডিয়া হ্যান্ডেল করা। সেম মেসির ক্ষেত্রেও। হ্যাঁ, অমায়িক শব্দটা আমি একটু এখানে পয়েন্ট আউট করতে চাই। সবাই বলে মেসি ইজ ভেরি ডাউন টু আর্থ। এক্স্যাক্টলি। এত টপ লেভেলে কনসিস্টেন্ট পারফর্ম করার পর যে কোনো প্লেয়ার একসময় ম্যাচ হারায়, সে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হোক, ম্যারাডোনা হোক, বা যে কোনো বড় বড় ক্রিকেট প্লেয়ার হোক, কিন্তু ওই একটা জায়গায় মেসি এক্সেপশনাল। ওকে, আমরা দেখতেই পাচ্ছি ফ্রান্সের সাপোর্টার রাজ, ফ্রান্সের খেলা নিয়ে কি বলতে চাচ্ছ? ফ্রান্স এত শক্তিশালী একটা দল, যারা গতবার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে। তো তোমার কি মনে হচ্ছে? মিস, আপনি তো বললেন যে ফ্রান্স আসলে একটা শক্তিশালী দল। আসলে বিষয়টা হচ্ছে যে এমন, আমার বয়স অনুযায়ী আমি ফ্রান্সকে বেছে নিয়েছি, এটা বললেই চলে। কারণ আমি যখন থেকে খেলা দেখা শুরু করছি তখন থেকে হচ্ছে যে বড় বড় দলগুলো আছে, আমি তাদের খেলাটা হাইলাইট দেখছি। আচ্ছা, এখানে একটু থামাবো। আমাদেরকে কিন্তু এমিলি ভাই বলেছে বড় দল ছোট দল বলে কিছু নাই, টপ লেভেল, টপ লেভেল বলতে পারি, ফেভারিট দল বলতে পারি। আমরা কারণ যে কোনো দলই বড় হতে পারে, মাঠের খেলা আসলে আমাদের প্রেডিকশন কাজ করে। আমরা মেরিট পজিশন হিসেবে একটা কথা বলতে
পারি এই জন্য আর কি। ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী বলা যেতে পারে। আচ্ছা শুরু করি। বা অ্যাচিভমেন্ট নিয়ে। জি। তো আমার বয়স অনুযায়ী আমি হচ্ছে ফ্রান্সের খেলা দেখছি, মানে এভাবে যে ওরা হচ্ছে এনার্জেটিক খেলে। বাকি দলগুলো দেখা যায় যে ওরা হচ্ছে ওদের যে স্ট্রাইকাররা থাকে ওরা হচ্ছে নর্মালি স্ট্রাইকারই থাকে, তো ওদের হচ্ছে অ্যাসিস্ট করবে, গোল দিবে, মানে এইরকম একটা ব্যাপার স্যাপার আছে। বাট ফ্রান্সের বেলায় হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। ফ্রান্সের হচ্ছে স্কোরার হচ্ছে আপনি অনেককেই ধরতে পারবেন। আপনি যদি 2026 ফিফার কথা চিন্তা করেন তাহলে এখানে কে আছে? আপনি ওলিসি স্কোর করতে পারে, মার্কোলা স্কোর করতে পারে, আর এমবাপ্পের কথা তো বলার কিছু নাই। তো বিষয়টা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ওসমান ডেম্বেলে আছে এবং এবার 26 বিশ্বকাপে হচ্ছে যে সে হ্যাটট্রিকও করছে। তো ফ্রান্সের জায়গাটা হচ্ছে ওদের এনার্জি, ওদের শক্তি। তো ওদের হচ্ছে আমরা নর্মালি ফুটবল খেলা ফিফা 26 বিশ্বকাপ যেটাই আসুক না কেন আমরা কি করি এটাকে নিয়ে চিন্তা করি, বাট ক্লাবের যে খেলাগুলো আছে আমরা যদি এই চিন্তাটা করি তাহলে আমাদের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্সেনাল, তো এইসব যে ক্লাবগুলো আছে এটাকে আমরা সবসময় একটু হাইলাইট করে রাখি। তো ওদের যে ফ্রান্সের যে টিম এবং ওরা রাজত্ব করে ওই ক্লাবে, তো ওরা ওই ক্লাবে রাজত্ব করে। যেমন আমাদের হচ্ছে ফ্রান্সে আছে জুল কুন্ডে, সে হচ্ছে বার্সেলোনার ডিফেন্ডার। তো আর আছে ইব্রাহিম কোনাতে, সে হচ্ছে লিভারপুলের। আরেকটা হচ্ছে উইলিয়াম সালিভা, উনি হচ্ছে আর্সেনালের। তো এই রকমের যে ক্লাবে যারা খেলে এবং ক্লাবে তারা রাজত্ব করে, তারা যখন সবাই একসাথে হয়ে তারপর যখন তার দেশের জন্য খেলে তারা অবশ্যই শেয়ারটা দিবে। তো আমাদের এখান থেকে ডিফেন্ডার থেকে যখন মিডফিল্ডে আসে তখন হচ্ছে আমি কথা বলতে পারি, তো হচ্ছে আর আছে রাবিউল। তো ওরা দুজনে খুব ভাবে যে সুন্দরভাবে কভার করতে পারে, এটা আমরা সবাই দেখি। এবং লাস্ট পর্যায়ে আমরা যেটা যাই দেখি যে ওখানে হচ্ছে আমরা লাস্টে স্কোরটাকে করতেছে। আপনি যদি চিন্তা করেন আর্জেন্টিনার কথা, যদি চিন্তা করেন ব্রাজিলের কথা, এবং আমরা লাস্ট নরওয়ের কথা চিন্তা করতে পারি। নরওয়ে যখন আমরা খেলাটা দেখলাম তখন কি হলো, নরওয়ের কিন্তু বল পাসিং খুবই খারাপ ছিল। নরওয়ের একমাত্র লাস্ট 20 মিনিটের পরে হচ্ছে হল্যান্ড যখন ছিল ও জাস্ট স্কোরটাই করলো, বাট ওদের বল পাসিং খুবই খারাপ ছিল। কিন্তু আমাদের হচ্ছে ফ্রান্সের বেলায় যেটা ঘটে যে আমাদের স্কোর করার জন্য একজন ব্যক্তিকে দরকার হয় না, আমাদের সব যারা যারা ফরওয়ার্ডের দিকে আসছে সবাই, যেমন ওসমান ডেম্বেলে স্কোর করতে পারে, ওলিস স্কোর করতে পারে, তারপর মার্কোলা স্কোর করতে পারে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের সবচেয়ে যে পাওয়ারটা ওটা হচ্ছে এনার্জিটিক পাওয়ার। আমরা হচ্ছে 90 মিনিটে আমরা খেলতে পারি এবং আমাদের ডাগ আউটের যে প্লেয়ারগুলো থাকে, ফ্রান্সের ডাগ আউটের যে প্লেয়ারগুলো থাকে তারাও চাইলে যে কোনো একটা দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের কোচ আছে যে দিদের দেশ, তুই কি করছে, উনি হচ্ছে বিশ্বকাপ খেলোয়াড় হিসাবেও জিতছে, কোচ হিসাবেও জিতছে। তো এই রকমের যখন একটা লোক আমাদের ফ্রান্সের দলের সাথে থাকে তাহলে তো মানে তাদের যে শক্তিটা যে বাড়বে এবং ধীরে ধীরে আরো বাড়তেছে, আমরা সেটাই দেখতে পারতেছি। 2022 ওয়ার্ল্ড কাপে আমরা রানার্স আপ, হ্যাঁ আর্জেন্টিনার সাথে 2022 ওয়ার্ল্ড কাপে আমরা রানার্স আপ। তো আমরা কিন্তু লাস্ট 2 মিনিট এক্সট্রা টাইমে ম্যাচ সমতায় নিয়েছিলাম, আর সেই স্কোরটা করছিল একমাত্র এমবাপ্পে, যার বিশ্বকাপে হ্যাটট্রিক করার রেকর্ড আছে। এমবাপ্পে কিন্তু গতবার খুবই ভালো একটা হ্যাঁ, পারফরম্যান্স তো ছিল। আমরা ওই সময়ের থেকে এবারে আমরা কি দেখতে পাচ্ছি, ওই সময় হচ্ছে মোটামুটি আমি যতটুকু বুঝতাম যে ওখানে হচ্ছে এমবাপ্পের উপর মোটামুটি একটা ভরসা বেশি করা হইতো, যে আমরা যাই করি না কেন পাসিং এমবাপ্পে কিন্তু স্কোর এমবাপ্পে করবে। বাট 2026 এসে আমরা এটা দেখতে পাচ্ছি যে এমবাপ্পে ওলিসিকে পাসিং করতেছে, অ্যাসিস্ট করতেছে, মার্কোলাকে অ্যাসিস্ট করতেছে, ওরা গোল দিতেছে। তো আমাদের এই একজনের উপর ডিপেন্ড করতে হয় না বেশি একটা। তো এখন আমি একটা হচ্ছে এনিমি স্যার যেহেতু এখানে আসে, আমি একটা ফুটবল নিয়ে তাকে একটা কোশ্চেন করতে চাই। যে বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু ফুটবল নিয়ে কথা হচ্ছে, আমি হচ্ছে ক্রিকেটের বিলিম স্যারও আছে, তো একটা সিন্ডিকেটের ব্যাপার আসে। তো ক্রিকেটে ওপেন সিক্রেট একটা সিন্ডিকেট, মানে আমরা যতটুকু অনলাইন থেকে দেখি, মানে ভিতরের খবর তো জানি না, স্যার জানবে। তো এখন কথা হচ্ছে যে ফিফার এটাতেও কি কোনো সিন্ডিকেট আছে? আমি ওর সিন্ডিকেট নিয়ে আমি একটু বলতে চাই। যেমন আর্জেন্টিনার যে খেলাটা হলো ইজিপ্টের এগেনস্টে, অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করছেন এখানে কোনো পক্ষপাতিত্ব ছিল কিনা, এটা নিয়ে কিন্তু অনেক জায়গায় লেখালেখি হয়েছে। তো এমনি ভাই আপনি কি বলতে চান? দেখেন, সারা পৃথিবীতে যখন কোনো কম্পিটিটিভ ম্যাচ হয়, হ্যাঁ, সো আপনার আমি দুজনে মনে করেন একটা ম্যাচ খেললাম, রাইট? ম্যাচ খেলার পর আপনি হেরে গেলেন, আপনি কিন্তু তখন কি করবেন জানেন? ওই রেফারি, লাইসম্যান বা যারা খেলাটাকে পরিচালনা করছে তাদের উপর একটা বড় দোষ দিবেন। ইভেনচুয়ালি আমরা যখন কোনো কম্পিটিটিভ ম্যাচ খেললাম, আমরা হেরে যাওয়ার পরে প্রথম আমাদের দোষটা থাকতো রেফারির উপরে। রেফারি এই ভুলটা কেন দেয়নি, এই গোলটা কেন বাদ করলো, এইটা পেনাল্টি হতে পারতো,
এই ফাউলটা কেন দেয়নি, সেটা কিন্তু সারা পৃথিবীর যত এবং সেম জিনিসটা কিন্তু ক্রিকেটেও হয়। সো এখন যেটা হচ্ছে, এখন ফুটবলের টেকনোলজি এত ডেভেলপ হয়েছে, সো এখানে কিন্তু আপনার ভুল করার কোনো কোনো আমি মনে করি যে কোনো রাস্তাই নেই। সো সেই জায়গা থেকে যদি দেখেন এখন ওই ম্যাচটাতে যে কন্ট্রোভার্সিগুলি তৈরি হয়েছে সেটা কিন্তু সবাই কিন্তু ক্লিয়ার আউট করে দিয়েছে অলরেডি। ইভেনচুয়ালি যদি দেখেন ইজিপ্টে যে গোলটা বাতিল করে দিয়েছে, হ্যাঁ, এখন কিন্তু ভিএআর যেটা করে প্রথমে তারা খেলাটাকে কন্টিনিউ করে, পরে যদি তাদের কাছে কোনো কনফিউশন তৈরি হয় তারা দেন রেফারিকে কল করে যে এটা তুমি আরেকবার চেক আপ করো যে এটা ঠিক ছিল কিনা। সো ওই গোলটা যদি দেখেন, লিয়াসান্দ্রো মার্টিনেজ সে বল নিয়ে ইজিপ্টের গোলের দিকে যাচ্ছিল, তখন কিন্তু একটা ডিফেন্ডার তাকে পায়ে পাড়া দিছে, এট দ্য সেম টাইম তার জাস্ট একটু পুলিং করেছে, রাইট? তো এটা কিন্তু তখন স্টপ করেনি, বিকজ সে দেখছে যে আসলে খেলাটা কিন্তু সে রান করিয়েছে, খেলাটা কিন্তু সে বন্ধ করেনি। সো ভিআর কিন্তু কিছু রুলস এবং রেগুলেশন আছে, সো এইগুলি আমরা কিন্তু হয়তো এখনো ওই রুলস এবং রেগুলেশন কিন্তু আমরা কিন্তু যারা সাধারণ দর্শক আছে আমরা কিন্তু এই নিয়ম কানুনগুলি ইউজ টু না, বিকজ ভিআর কিন্তু পৃথিবীতে মাত্র এই প্রযুক্তি জায়গাটা কিন্তু তারা মাত্র শুরু করেছে। তো সেটা কিন্তু জানতে আপনাকে কিছু সময় লাগবে, বাট আপনাকে জানতে হলে কিন্তু আপনাকে ধৈর্য ধরে খেলাটাকে দেখতে হবে। সো পরে গিয়ে যখন দেখলো যে ভিআর যে আসলে এটা ফাউল ছিল, এটা গোল হয়নি, দ্যাট কিন্তু ভিআর এটাকে ক্যান্সেল করেছে গোলটা। ইভেনচুয়ালি যে সেকেন্ড গোলটা মানে থার্ড গোলটা যেটা আসলে আর্জেন্টিনা করেছে, সেখানে কিন্তু মোহাম্মদ সালাহকে বক্সের ভিতরে একটা ফাউল করেছে, সবাই ওই কন্ট্রোভার্সিটা নিয়ে কথা বলছে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। সো ওইটা কিন্তু পরে আবার ভিআর ক্লিয়ার করেছে। ওটা কিন্তু প্রথমে মোহাম্মদ সালাহ, আপনি দেখবেন যদি ভিডিওটা দেখেন, মোহাম্মদ সালাহ কিন্তু একবারও কমপ্লেন করেনি ফাউলের জন্য, বিকজ সে জানে ওটা ফাউল হয় নাই। সো এই জিনিসগুলি কিন্তু আসলে ভিআর বা রেফারিকে বারবার ক্লিয়ার করছে। সো এখন যেটা হয় যে আর্জেন্টিনা, আমরা সবসময় জানি যে আর্জেন্টিনা জিতলে সবাই বলে যে ফিফার একটা ফেভার পায়। আমি শুধু একটা এক্সাম্পল দিই আপনাকে, বলি আপনি শুধু এটা যদি একটু মাথায় রাখেন তাহলে সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। 2022 ওয়ার্ল্ড কাপ যখন ফাইনাল ম্যাচটা এগেনস্ট ফ্রান্স, এখানে ফ্রান্সের ফ্যান বসে রয়েছে, ডেফিনেটলি সে ম্যাচটা দেখেছে, সে বলেছে কিলিয়ান এমবাপ্পে ফাইনালে হ্যাটট্রিক করেছে, দ্যাটস ফাইন। যখন 121 মিনিট খেলা হলো তখন যদি আপনি দেখেন, আপনার একটা ক্লিয়ার চান্স পেয়েছিল ফ্রান্স, হ্যাঁ, আপনার কোলোমোয়ানি কিন্তু 1-1 এমিলিয়ানো মার্টিনেজের সাথে, হ্যাঁ, খেলা লাস্ট ব্লো দিবে তখন কিন্তু পেনাল্টি শুট আউটে যাওয়া লাগে না, লাস্ট হুইসেলটা দিবে তখন কিন্তু কোলোমোয়ানি যদি শুটটা করে গোল করে খেলা ফিনিশ, 4-3 কিন্তু ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে যায়। বাট তখন কি করলো, এমিলিয়ানো মার্টিনেজ এখান থেকে বলটা সেভ করলো, আপনি যদি মনে থাকে, হ্যাঁ, তখন কিন্তু লাস্ট সেকেন্ড খেলার ওই পরে কিন্তু লাস্ট ব্লো দিয়ে দিয়েছে খেলা। সো ওইটা যদি গোল হয়ে যেত, দ্যাট মিন্স কে চ্যাম্পিয়ন হতো, ফ্রান্স, রাইট? সো ওইটাতে কিভাবে আপনারা মানে মানুষ বলে যে ফিফার একটা ফেভার থাকে আর্জেন্টিনার উপরে, তখন তো খেলাটাই শেষ হয়ে যেত, কে চ্যাম্পিয়ন হতো, ফ্রান্স। আমি একটু অ্যাড করি, হ্যাঁ। সো আমি শেষ করে জাভেদ ভাই বলবেন। সো এইগুলি হয় কি, যখন আপনি ম্যাচ হেরে যাবেন তখন আসলে এই কনফিউশন গুলি কিন্তু তৈরি হয় এবং অপোনেন্ট কিন্তু আপনাকে এই ব্লেম গুলি দেওয়া শুরু করে। এই ম্যাচটাতে যদি ইজিপ্ট জিততো, হ্যাঁ, লাইক 2-0 তারা এগিয়ে ছিল, লাস্ট 13 মিনিটে গিয়ে আর্জেন্টিনা 3 গোলে ম্যাচটা জিতেছে, রাইট? সো ওই 3 গোল যদি না দিত, লাইক 2-0 যদি ইজিপ্ট ম্যাচটা জিততো, কোনো কনফিউশন বা কোনো রকমের কন্ট্রোভার্সি হতো, কোনো কথা হতো, কেউ কোনো কথা বলতো না। মেইন ব্যাপার হলো আর্জেন্টিনা স্ট্রংলি কাম ব্যাক করেছে, তারা 3 গোলে ম্যাচটা জিতে নিয়েছে এবং যে 3টা গোল ফেয়ারলি আর্জেন্টিনা দিয়েছে, ওই গোলের ভিতরে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই, আছে, তারা তো ফেয়ার গোলগুলি দিয়েছে। সো মেইন ফ্যাক্ট হলো আপনি যখন একটা ম্যাচ হেরে যাবেন তখন আপনার অনেক সমস্যাগুলি আপনি রেফারির উপরে দোষ চাপিয়ে দিতে পারবেন। এটা আমরা আমাদের কেরিয়ারও দিয়েছি। ইভেনচুয়ালি প্রত্যেকটা ম্যাচের শেষে এরকম প্রেস কনফারেন্স হয়, কোচেরা বা স্টাফরা তারা কিন্তু এই ব্লেমগুলি দেওয়া শুরু করে। বাট আলটিমেটলি কিন্তু রেফারি কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তারপর আমি মনে করবো যে ভিআর আসার পরে টেকনোলজি এত ডেভেলপ হয়েছে, এখানে ভুল করার কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি। না, আমি মনে করি প্রফেশনাল লেভেলে তো রেফারি যেটা প্রফেশনাল, তারা কিন্তু অ্যামেচার না। এটা মাথায়, আর যেভাবে ভিআর আসছে, রেফারি যদি মাথায় বিন্দু মাত্র আসে, আমার বিশ্বাস তো আসে না কি আমি একটু আর্জেন্টিনাকে ফেভার করব বা ব্রাজিলকে ফেভার করব। এটা নিয়ার টু ইম্পসিবল। কেন? ওর তো কেরিয়ার, যেটা লাস্ট ম্যাচ যে রেফারি ছিল উনি কিন্তু অনেক ফ্রান্সের রেফারি, তাই না? আর খুবই এক্সপেরিয়েন্স, উনি বিশ্বের 3 নম্বর রেফারি, একদম ভেরি এক্সপেরিয়েন্স। কমেন্ট্রি বলতেছিল, হয়তো আমরা এইভাবে সাধারণ দর্শক চিনি না। তো ওই একটা জায়গায় আমার মনে হয় এটা মাত্র রেফারি হোক বা ভিআর যারা ডিসিশন মেকিং দেয় তারাও কিন্তু প্রফেশনাল, তাদের এটা ব্রেড অ্যান্ড বাটার। কারণ কেউ চাবে না তার ব্রেড অ্যান্ড বাটার ক্ষতি করে আর্জেন্টিনাকে ফেভার দেওয়া বা ফ্রান্সকে। কেন এত নিখুঁত ভিআর আসছে, যদি আপনি চালাকিও করেন আপনি কিন্তু ধরা পড়বেন, মানে একটু মানে নেক্সট ভিআর আপনি ধরা পড়বেন। যেটা বললো সালার কথা বললো, সালা কিন্তু ওই ডিফেন্সটা কিন্তু তার কন্ট্রোলে চলে আসছিল বলটা,
তারপর সালা কিন্তু পড়ছে। রাইট। তো ওই একটা জায়গায় আমি মনে করি আমাদেরকে বোঝা উচিত, হ্যাঁ আমরা যত এই এত উন্মাদনায় এত আমাদের ফিভার, এই জন্য আমরা একটা কমেন্ট করে দিই সোশ্যাল মিডিয়ায়, এত অ্যাক্টিভ, এই জন্য আরো বেশি প্রচার হয়। বাট আমার কাছে মনে হয় না যে কোনো রেফারি চাবে তার ব্রেড এন্ড বাটারকে স্টপ করে ব্রাজিল, ফ্রান্স বা আর্জেন্টিনাকে সাপোর্ট করা। ইভেনচুয়ালি রেফারি কিন্তু ফ্রান্সের ছিল, হ্যাঁ রাইট। সো এখানে আসলে এই কন্ট্রোভার্সি গুলো আসে, এটা হওয়ার কথা না, ফুটবলে এটা কখনোই আমি হওয়ার একটু কথা অ্যাড করবো, জি, এখানে জি। একটা VAR যে প্রশ্নটা আসে, ফিফার ল অফ দ্য গেম বলে একটা কথা আছে। তার মানে ফুটবল কিন্তু এটা আবেগের খেলা, এটা ঠিক, কিন্তু আলটিমেটলি আপনার সিদ্ধান্ত কিন্তু নিতে হয় আইন অনুযায়ী। তাহলে ফিফার যে লস অফ দি গেম, সেখানে যে VAR এর যে রুলস এন্ড রেগুলেশনস, এটা কেন আসছে, এটা ইন্টেনশনটা বুঝতে হবে। তার মানে যখন কোনো একটা সিদ্ধান্ত নিয়ে কোনো অস্পষ্টতা বা কোনো এমবিগিউটি Right, তৈরি হবে, right. সেই এমবিগিউটি ক্লিয়ার করার জন্য VAR আসছে। আসছে, কারণ right. উদ্দেশ্যের দিক থেকে আইনের যেই করার, আইন তৈরি করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের প্রতিফলনটা কিন্তু মাঠে হয়েছে। তার মানে কোনো অস্পষ্টতা যদি হয়, তখন কোনো দল যদি মনে করে তার প্রতি ইনজাস্টিস হয়েছে, তখন তার রাইটস হয়ে দাঁড়ায় এখানে কমপ্লেইন করা। উভয় পক্ষে কিন্তু কমপ্লেইন করছে, আলটিমেটলি কিন্তু ওরা কিন্তু টেকনোলজি ব্যবহার করে কিন্তু সেগুলো ডিটেক্ট করতে পারছে। কিন্তু আলটিমেটলি যে রেফারির যে ভূমিকাটা, সেটা তো প্রমাণ ছাড়া কিন্তু রেফারিকে আসলে বিলিভাই করা যাবে না। এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্ট প্রমাণ কেউ দিতে পারেনি। তবে বিতর্ক যেটা হয়েছে, এটা পার্ট অফ গেম, এটা খেলার একটা অংশ। এটা হবেই। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের এখানে স্পোর্টস ক্লাবের মডারেটর এবং ডিরেক্টর আছেন এবং দুজন অ্যাক্টিভ মেম্বার আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড গেমস ক্লাবের। আমরা জানতে চাচ্ছি এই ফিফা ফিভারকে মাথায় রেখে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কি আয়োজন ছিল তোমাদের বিশ্ববিদ্যালয়ে? আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ফিফা ফেভার নিয়ে যে আয়োজনগুলো ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে, ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এই ফুটবল টুর্নামেন্ট এখনো চলতেছে, আমাদের সেটা ফাইনাল হচ্ছে 19 তারিখ, একদম ওয়ার্ল্ড কাপ ফাইনালের ঠিক আগের দিন। এরপর হচ্ছে আমাদের এখানে স্টার নিউজ থেকে একটা আমাদের কম্পিটিশন হয়, সেখানে আমাদের ফুটবল কুইজ থাকে, গেমস থাকে, তারপর হচ্ছে ডিবেট থাকে। ইভেন আমাদের হচ্ছে ফুটবল ফিফা উপলক্ষে এখন নেক্সট উইকে হচ্ছে আরেকটা রম্য বিতর্ক আছে ফুটবল নিয়ে, ডিবেট ক্লাব থেকে। আচ্ছা, আমরা শুনেছি আমা কফিও বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের ফুটবল ছোট টুর্নামেন্ট করেছিল স্পোর্টসের, এবং এটা তোমাদের ইউনিভার্সিটিতে এসেছিল। এবং স্টার নিউজে যে কম্পিটিশন ছিল সেখানেও অনেকে পুরস্কার পেয়েছো, তো সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। এবং দেখা যাচ্ছে ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ, সারাদিনই স্টুডেন্টরা খেলা দেখছে, পড়াশোনার ক্লাসের ব্রেকে ব্রেকে তারা খেলার স্কোর দেখছে, তারপরে তারা মাঠে গিয়েও তোমরা খেলে এসেছো, দুটো দল দেখেছি আমি। তো খুবই ভালো লাগছে চারিদিকে, যেমন ওরা প্র্যাকটিক্যালিও খেলছে, আবার টিভির পর্দাতেও বিশ্বকাপে কে উপভোগ করছে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখন চলে যাবো প্রেডিকশনে, সেমিফাইনাল এবং ফাইনালে কি হতে যাচ্ছে। কোয়ার্টার ফাইনাল লাস্ট দিন খুব দুটো ইম্পর্টেন্ট ম্যাচ আছে, একটা হচ্ছে সুইজারল্যান্ড আর্জেন্টিনা এবং নরওয়ে ইংল্যান্ডের মধ্যে খেলাটি হতে যাচ্ছে। আমরা সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে নিয়ে অনেক কথা বলেছি, নরওয়ে এবং ইংল্যান্ড তোমাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে নরওয়ে এবং ইংল্যান্ড দুইটি শক্তিশালী দল। এখান থেকে ইংল্যান্ডকে আমি এগিয়ে রাখতে চাই, কারণ ইংল্যান্ডটা হচ্ছে হ্যারি কেইন প্লাস আরো অনেক ভালো প্লেয়ার আছেন, আর নরওয়েতে জাস্ট হ্যাল্যান্ড স্কোর করার মতো প্লেয়ার। আমার এই জায়গায় থেকে ইংল্যান্ডকে আমি এগিয়ে রাখতে চাই। আচ্ছা রাজ, তুমি কিছু বলতে চাও? ইংল্যান্ড আর হচ্ছে নরওয়ে এখন হচ্ছে দুইটা দলই তো হচ্ছে পারফর্ম করে ওখানে গেছে। তো যে বিষয়টা হয় যে গ্রুপ স্টেজে পারফর্ম করা আর হচ্ছে নকআউট পর্বে পারফর্ম করা, দুইটা জিনিস হচ্ছে আলাদা ব্যাপার। ওখানে হচ্ছে এক্স্যাক্টলি আমি এই কথাটা আগেও বলছিলাম যে নরওয়ের হচ্ছে পাসিংটা খুবই খারাপ ছিল যে কটা ম্যাচ খেলছে, বাট ওরা লাস্টের দিকে স্কোর করে ম্যাচ উইন হয়েছে, বাট ওরা ম্যাচ তো উইন হয়েছে, বাট ওটা তোর কথা না। তো যদি আমাকে এক্স্যাক্টলি বলা হয় যে তুমি কাকে এগিয়ে রাখবা, আমি নরওয়েকে এগিয়ে রাখবো, যেহেতু আমি হল্যান্ড ফ্যান, মানে ভালো লাগে হল্যান্ডের খেলা, শক্তিশালী তো, ওকে। এনার্জেটিক। আবার দেখা যাচ্ছে নরওয়ে এবং ইংল্যান্ড দুই প্রতিপক্ষ কিন্তু পাশাপাশি বসে আছো, শো শেষে আবার কিন্তু ফাইট শুরু করে দিও না, ঠিক আছে? ক্যাম্পাসে গিয়েও কিন্তু ফাইট শুরু করে দিও না। ওকে, জোকস অ্যাপার্ট, জানতে চাচ্ছি এমিলি ভাইয়ের কাছে কিরকম প্রেডিকশন দিতে চাচ্ছেন? এই ম্যাচটা অনেক টাফ হবে, বিকজ দুইটা দলই কিন্তু আপনি দেখবেন যে কোয়ার্টার ফাইনাল আসলে রাউন্ড অফ 16-এ তারা আসলে যে দুইটা দলকে হারিয়ে আসছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড মেক্সিকোর মাটিতে হারিয়ে আসছে, মানে স্টেডিয়ামে কিন্তু মেক্সিকোর হারার কোনো রেকর্ড নেই, যেটা ব্রেক করে আসছে আপনার ইংল্যান্ড। সো আমি ইংল্যান্ডের যে শক্তি, এবং ইংল্যান্ড কিন্তু এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে আসছে। আর নরওয়ে যদি দেখেন, নরওয়ে ডেফিনেটলি ব্রাজিলকে হারিয়ে আসছে। ব্রাজিল তো এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফেভারিট টিম ছিল, যাদেরকে নিয়ে অনেক আশা ছিল তারা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে বা সেমিফাইনাল খেলবে, তাদেরকে হারিয়ে আসছে। এবং তাদের মেইন প্লেয়ার কিন্তু ফর্মে আছে, অলরেডি 7 গোল করেছে আপনার জানেন আর্লিং হ্যালান্ড।
সো আমাকে যদি স্পেসিফিকভাবে বলেন এই ম্যাচটা হয়তো 120 মিনিটে গিয়ে পেনাল্টি শুট আউটে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তারপরও এককভাবে যদি কেউ জিতে সেটা হলো ইংল্যান্ডের দিকে আমি যাব, বিকজ ইংল্যান্ড হ্যাভ লট অফ ম্যাচ উইনিং প্লেয়ার, যেটাতে আসলে আমি বলবো যে যদি হ্যারি কেনের কথা বলেন, জুড বেলিংহাম এই মুহূর্তে যে ফর্ম দেখাচ্ছে, লাস্ট ম্যাচে সে মেক্সিকোর সাথে যে ফুটবল খেলেছে, আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে। ওকে, ফাইনালে চলে যাচ্ছি, 20 তারিখে ফাইনাল খেলা। সো কোন দুটি দল ফাইনালে হতে পারে? আমি এমিলি ভাইয়ের কাছে পরে আসবো। রাজ, তুমি বলো, খুব সংক্ষেপে বলবে কোন দুটি দলকে তুমি দেখতে চাচ্ছ বা মনে হচ্ছে খেলার সমীকরণকে মাথায় রেখে? আমার কাছে মনে হচ্ছে দুইটা ফাইনাল খেলবে। আমি আমার দলকে তো অবশ্যই রাখবো ফ্রান্স, আর দ্বিতীয়ত আমার প্রতিপক্ষ হিসাবে আমি এবারে হচ্ছে কনফিউজ। নরওয়েকেই চাচ্ছি। তোমার কি মনে হচ্ছে আমার- মারুফ? ফার্স্ট অফ অল আমার প্রেডিকশন সেমই থাকবে, ফ্রান্স এবং 2022 ওয়ার্ল্ড কাপের মতো ফ্রান্স এবং আর্জেন্টিনা। দিদার স্যার, আপনার কি মনে হচ্ছে ফাইনালে কে যেতে পারে? আমার মনে হচ্ছে আর্জেন্টিনা ফ্রান্সই খেলবে ফাইনাল, মনে হচ্ছে এটা। আচ্ছা। এটা আনপ্রেডিক্টেবল, বাট এখন অনুমান করতে বলছেন, অনুমানটাও কিন্তু করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আর্জেন্টিনা ফ্রান্স খেলবে। বেলিন ভাই কি মনে করছেন? আমি সবকিছু মিলিয়ে একটা যে আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনা তো অবশ্যই থাকবে আমার বিশ্বাস। হলে যেহেতু কেন আমি আবার ওরকম পাগল সাপোর্টার না, কি আমি ব্রাজিল হারুক বা ওইটা হারুক, এটা আমি কখনো চাই না। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, তারপর যে কোনো একটা দল আসলে আমি মোর দেন হ্যাপি। কিন্তু আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ফ্যান হিসাবে আর্জেন্টিনা আসুক, তারপর যে কোনো দল আসুক ফাইনালে, আই ডোন্ট মাইন্ড। ওকে, খুবই স্মার্ট একটা আনসার দিয়েছে বেলিন ভাই। এবং সর্বশেষ প্রেডিকশন নিব আমাদের ক্রীড়া বিশেষজ্ঞ এমিলি ভাইয়ের কাছ থেকে। গত বিশ্বকাপে আমার একটা শোতে এমিলি ভাই এসেছিল এবং ফাইনালের যেদিন ফাইনাল খেলা চলছিল সেদিনই আমার সাথে এমিলি ভাইয়ের শোটা চলছিল এবং উনি যে প্রেডিকশন এবং সমীকরণ দিয়েছিলেন ঠিক এক্স্যাক্টলি তাই হয়েছিল গত বিশ্বকাপে। এই জন্য আপনাকে আমি অনেক ভয় পাই আপনাকে, আপনি এত ভালো প্রেডিকশন দেন এবং উনার সমীকরণ এত বেশি সূক্ষ্ম হয়। এবার জানতে চাচ্ছি, বলেন কি হবে? আমার কাছে মনে হয় যদি ফ্রান্স, অবশ্যই ওই পাশ থেকে ফেভারিট, ফ্রান্স এবং আর্জেন্টিনাকে আমি সেম রিপিট দেখছি যে তারা আবার ফাইনাল খেলতে যাচ্ছে, বিকজ তারা যেভাবে আসলে ম্যাচ কামব্যাক করে, আসলে স্ট্রংলি কামব্যাক করে তারা যেভাবে ম্যাচগুলি জিতছে, সেখান থেকে আমি আর্জেন্টিনাকে এই ব্যারিগেট থেকে রাখবো। সেখানে যদি স্পেন জিতে, স্পেন এবং আর্জেন্টিনাকে আমি হয়তো ফাইনালে দেখতে পারবো। এখন দেখার অপেক্ষা কে যাবে ফাইনালে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। প্রিয় দর্শক, আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে উপস্থিত থেকে এই আলোচনাকে আরো বেশি এক্সাইটিং করে তোলার জন্য। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং ফিফা ফিভার নিয়ে সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।